হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা সুখদেবপুর কাজীপাড়া মিলানি বিদ্যাপীঠের সে ম্যাথামেটিক্সের 1, 2, 3 এর কোয়েশ্চেন সলভ করানো হয়ে গেছে। আজকে 4 নম্বর দাগের কোয়েশ্চেনগুলো সমাধান করব, যেটা প্রশ্নের মান 2। প্রথম কোয়েশ্চেনটা কি বলা হয়েছে, আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রথম কোয়েশ্চেন দেখা যাক। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা, আসল কত? তাহলে আসল আমরা কি করে বের করব? আমরা এখানে ধরে নেব যে ধরি আসল সমান পি টাকা, ধরি আসল সমান পি টাকা। আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি? এখানে কি কি দেওয়া আছে সেটা প্রথমে লেখা যাক। এখানে সময় টি সমান দেওয়া আছে 2 বছর, আর চক্রবৃদ্ধি সুদের হার আর সমান দেওয়া আছে 5%। ঠিক আছে, তাহলে এখান থেকে চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা সেটা যদি আমরা লিখি, চক্রবৃদ্ধি সুদ আই সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন, বা এখানে টিও লিখতে পারি, আমরা যেহেতু টি লিখেছি টি মাইনাস পি। ঠিক আছে, এইটুকুটা যে চক্রবৃদ্ধি সুদ আসল, এখান থেকে যদি আসল বাদ দিই সেটা হবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখান থেকে আমরা মানগুলো বসিয়ে দিই। চক্রবৃদ্ধি সুদের মান দেওয়া আছে 615 টাকা। এখানে যদি পি কমন নিয়ে নিই, তো এটা হয়ে যাবে 1 প্লাস আর মানে 5 বাই 100 পাওয়ার টি, টি এর মান 2 মাইনাস পি যেহেতু কমন নিয়েছি তাহলে এখানে 1 লিখতে পারি, এর মান 615 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 5, 20, 100, এখান থেকে আমরা লিখতে পারি 20, আর এখানে 1 গুণ হয়ে যাবে, 20 কে 20, বা এটাকে যদি এভাবে লিখি যে 1 প্লাস 1/20 তার স্কোয়ার মাইনাস 1, এর মান 615 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, পি এটা 20 আর প্লাস 1 21, 20/21 স্কোয়ার মাইনাস 1, এর মান 615। আচ্ছা, তাহলে পি ইন্টু আমরা লিখতে পারি এটা 20 স্কোয়ারের মান কত, 400, আর 21 স্কোয়ার 441 মাইনাস 1, এর মান 615 টাকা। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে 400 লসাগু, আর এটা 441 থেকে 400 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা পি সমান বলতে পারি যে 615 গুণ 400টা উপরে যাবে, আর নিচেটা 441-এ 40 বাদ কত 41, তাহলে নিচে 41 হয়ে যাবে। ঠিক আছে, এবার এটার সাথে এটা যদি কাটি তাহলে এটা 15 দিয়ে কাটবে, 41 15 615 হয়, আর 15কে 400 দিয়ে গুণ করলে দেখো 4 15 60, ডবল শূন্য এখানে ডবল শূন্য আসবে, তাহলে পি সমান 6000 টাকা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আসল সমান 6000 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম অ্যান্সার হলো। সেকেন্ড কোয়েশ্চেনটা কীভাবে করবো? সেকেন্ড কোয়েশ্চেনে বলেছে যে একটি অংশীদারি ব্যবসায়ী সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4। তাহলে এখানে সমীর দেখি মূলধনের অনুপাতটা লিখি, সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত, অ্যান্টনির মূলধনের অনুপাত সমান 1/6:1/5:1/4। এখানে প্রত্যেকে 60 দিয়ে গুণ করে ফেলো, 1/6 × 60, 1/5 × 60, 1/4 × 60। কেন 60 দিয়ে গুণ করলাম? কারণ 6, 15 আর 4-এর লসাগু যদি করি তাহলে 60 পাবো। তাহলে এটা 60 হলে 6 দিয়ে কাটবে, 6 × 10 = 60, তাহলে একটা হলো 10, 5 × 15 = 60, তাহলে একটা হলো 15, আর 4 20 4, আচ্ছা 5 12 60, তাহলে এটা 12 হবে, আর 4 15 60, এটা হবে 15 হবে, 12 10 12 15। ঠিক আছে, এটা সমীরের অনুপাত, এটা ইদ্রিস আর অ্যান্টনির। প্রশ্নে কি দেওয়া আছে,
প্রশ্নে বলে দিয়েছে যে বছরের শেষে মোট লাভ 3000 টাকা হলে অ্যান্টনির লাভ কত। অ্যান্টনি মানে এই ভাগটা আছে, তাহলে এখানে লিখব যে মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত। অ্যান্টনির লাভ, তাহলে অ্যান্টনির মূলধনের আনুপাতিক ভাগার গুণ 3700, তাহলে 15/10 + 12 + 15 × 3700। এই অঙ্কটা দেখো, এবার যদি দেখো লক্ষ্য করো, এই অঙ্কটা একবার রিপিট হয়েছে। দেখো এটা হচ্ছে বিটি গভর্নমেন্ট স্কুলের কোয়েশ্চেন, যেটা ঠিক 4-এর দাগের 2 নম্বর কোয়েশ্চেন। 4-এর দাগের 2 নম্বর দেখা যাচ্ছে। একই কোয়েশ্চেন, বছরের শেষে মোট লাভ হলে এখানে সমীরের লাভ চেয়েছে, আর এই কোয়েশ্চেনে অ্যান্টনির লাভ চাওয়া হয়েছে যে অ্যান্টনির কত লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে এরপরে কোয়েশ্চেনে হয়তো দিতে পারে যে ইদ্রিসের লাভ কত, তাহলে অ্যান্টনির লাভ বের করে নিই, তারপরে ইদ্রিসের লাভ আমরা বের করবো। তাহলে 15/10 + 12 + 15 = 37, এটা 3700 হয়ে যাবে। তাহলে এটা 100, তাহলে কত হয়ে গেল 1500। এটা হলো অ্যান্টনির লাভ। যদি কোয়েশ্চেনে ইদ্রিস দেওয়া থাকতো তাহলে ইদ্রিসের লাভ আমরা কি লিখব, ইদ্রিসের অনুপাতিক ভাগারটা বের করতে হবে মূলধনে, এটা হচ্ছে 12, তাহলে নিচে 37 হবে আর উপরে 3700 দিয়ে গুণ হবে। এটা যদি কাটি তাহলে 100 × 12 মানে 1200। ঠিক আছে, এটা হচ্ছে ইদ্রিসের লাভ। যদি কোয়েশ্চেনে ইদ্রিসের লাভ দেওয়া থাকতো তাহলে এইভাবে করতাম। ঠিক, নেক্সট কোয়েশ্চেন। নেক্সটে কী বলেছে দেখো, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের অঙ্ক। ax² + bx + c সমীকরণে একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখাও যে 2b² = 9ac। এটাও রিপিট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা দেখো এর আগে বলতে সেট 1-এ আছে। তোমাদের যদি দেখাই সেট 1-এ ঠিক 3 নম্বর কোয়েশ্চেন দেখো, ax² + bx + c দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপরটির দ্বিগুণ হলে 2b² = 9ac। তোমরা আমার এর আগের ভিডিওতে এর আনসার দেখতে পাবে, এটা করে দেওয়া আছে। নেক্সট দেখা যাক 4-এরটা কি বলেছে যে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত। ক্রমিক সমানুপাতি প্রথম আর দ্বিতীয় দেওয়া আছে, তৃতীয় বের করতে হবে, চতুর্থ বের করতে হবে, দিয়ে পঞ্চম বের করতে হবে। কী করে করতে হয় এরকম, আমরা যদি ধরি ABCD যদি 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা হয়, ABCDE, এটা হচ্ছে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা। 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা। ঠিক আছে, তাহলে ক্রমিক সমানুপাতি হলে আমরা বলতে পারি এরকম যে এটা A/B সমান B/C সমান C/D সমান D/E হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে কোয়েশ্চেন আমাদের কি দেওয়া আছে, যে কোয়েশ্চেনে আমাদের A আর B এর মান দেওয়া আছে। প্রথমটির মান দেখো, কোয়েশ্চেনে প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6, মানে A এর মান 2 এবং B এর মান 6। ঠিক আছে, এখান থেকে আমরা C এর মান, D এর মান আর E এর মান বের করব। তাহলে এই প্রথম দুটো থেকে দেখা যাক কি পাই, A/B সমান B/C। এখান থেকে আমরা যদি C এর মান বের করি তাহলে C সমান লেখা যাবে AC সমান B², তাহলে C এর মান পাবো B²/A। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এখানে দেখো B/C সমান C/D, তাহলে এখান থেকে আমরা D এর মান বের করব, তাহলে D হয়ে যাবে C²/B। ঠিক একই রকমভাবে যদি শেষ দুটো দেখি তাহলে এখান থেকে E এর মান কি পাবো, E এর মান পাবো D²/C। লক্ষ্য করো B²/A, C²/B, D²/C। এবার মানগুলো বসিয়ে দিই। B এর জায়গাতে 6, তাহলে এটা হবে 6²/2, 6² মানে 36, 36কে 2 দিয়ে ভাগ করলে হবে 18। তাহলে D এর মান কত, C এর মান 18 পেয়ে গেলাম, D এর মান 18², তার মানে 18 × 18/B, B এর মান 6। তাহলে যদি কাটি তাহলে 3 × 6 = 18 আর 3 × 8 = 54। D এর মান কত পেলাম 54, C এর মান 18, D এর মান 54। এখান থেকে E এর মান পাবো, তাহলে E সমান আমরা কি বলতে পারি,
ডি স্কোয়ার বাই সি, ডি এর জায়গায় কত পেয়েছি 54, 54 গুণ 54 বাই সি, সি এর মান 18, ঠিক আছে। আর আমরা জানি 3 8 54, আর 54কে 3 দিয়ে গুণ করলে হবে 162। তাহলে ই মান চেয়েছে পঞ্চমটি কত, অতএব আমরা বলবো পঞ্চমটি সমান 162। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে যে একটি বৃত্তের দুটি জ্যা এ বি ও এসি পরস্পর লম্ব, এ বি 4 সেমি, এসি 3 সেমি হলে বৃত্তটি ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। আচ্ছা, এই অঙ্কটাতে একটু ছবি আঁকতে হবে। এটি যদি একটা বৃত্ত হয় যার কেন্দ্র এটা, আর দুটো জ্যা এ বি আর এসি, তাহলে এটাকে নাম দিলাম এ, এটা বি, এটা এ, এটা সি, ঠিক আছে। এ বি এসি 90 ডিগ্রি মানে লম্ব আছে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা যদি কেন্দ্র থেকে একটা লম্ব টানি জ্যায়ের ওপর, তো লম্ব কি করে কেন্দ্রকে সমদ্বিখণ্ডক করে। তাহলে ধরে আচ্ছা কোয়েশ্চেনে কী কী মানগুলো দেওয়া আছে, এ বি 4, এ বি যদি 4 হয় তাহলে কেন্দ্র থেকে এর ওপর লম্ব টানলে ডি ভাবলাম, লম্ব টানলে জ্যাকে দুটি সমান ভাগে বিভক্ত করে সমদ্বিখণ্ড করে, তাহলে এ বি যদি 4 হয় তাহলে এডি কত, অর্ধেক হয়ে যাবে 2, তো এটা হয়ে গেল 2, ঠিক আছে। আবার এই কেন্দ্র থেকে যদি এসি জ্যায়ের ওপর লম্ব টানি, তাহলে লম্ব কী করবে, এই জ্যাকে দুটো সমান ভাগে বিভক্ত করবে। তাহলে এসি যদি কত দেওয়া আছে প্রশ্নে 3 দেওয়া আছে না, এসি 3 সেন্টিমিটার হলে এটার নাম দিলাম ই, তাহলে এই কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে 1.5। আচ্ছা, এই যদি 1.5 হয় তাহলে ওডি কত, এটা 1.5 হয়ে যাবে, ঠিক আছে, কারণ এটা আর এটা সমান, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমি একটা ও আর এ জুড়ে দিই তাহলে কি পাচ্ছি আমরা, একটা ব্যাসার্ধ পাচ্ছি না, আর ব্যাসার্ধ দেখো এই একটা ত্রিভুজ তৈরি করেছে, সমকোণী ত্রিভুজ, যেখানে আর হচ্ছে অতিভুজ আর এগুলো হচ্ছে ওদের ভূমি আর লম্ব। তাহলে আমরা জানি যে আর সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব কত ওডি আর ভূমি কত এডি। এর মানগুলো যদি আমরা বসিয়ে দিই, ওডি স্কোয়ার মানে 1.5 স্কোয়ার আর এডি স্কোয়ার মানে 2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 1.5 স্কোয়ার মানে 2.25 আর 2 স্কোয়ার মানে 4, আর 4 প্লাস 2.26 মানে 6.25, আর 6.25 এর বর্গমূল কত হয় 2.5 হবে। তাহলে বৃত্তটি ব্যাসার্ধ কত পেয়ে গেলাম, ব্যাসার্ধ সমান 2.5 সেমি, ঠিক আছে। এটা হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 6 দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে যে এ বি সি ত্রিভুজের এ বি ও এসি বাহুর ওপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যেখানে ডি সমান্তরাল বিসি এবং এডি অনুপাত ডিবি সমান 3:1 হলে 3:1 যদি ই এর 3.3 সেমি হয় তাহলে এসি দৈর্ঘ্য কত। আচ্ছা, ছবি আঁকি, এই সব অঙ্কতে আমাদেরকে প্রথমে ছবি আঁকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো ছবিটার ধরো এভাবে একটা ছবি আঁকলাম, এ বি সি, এ বি সি ত্রিভুজের। আচ্ছা, কোয়েশ্চেনে যা যা বলেছে সেভাবে ছবিটা আঁকি। এ বি আর এসি বাহুর উপর ডি আর ই এমন বিন্দু, আচ্ছা ডি, আচ্ছা দেখা যাচ্ছে না, এখানে ডি আর এখানে ই এমন বিন্দু যদি তাদেরকে যুক্ত করি তার ডি এটা বিসির সাথে সমান্তরাল, ঠিক আছে। আর কোয়েশ্চেনে কী কী দেওয়া আছে, এডি অনুপাত ডিবি, এডি আর ডিবি, এডি অনুপাত ডিবি এরা আছে 3:1, ঠিক আছে, 3:1। তো বোঝা যাচ্ছিল যে এডির ভাগটা একটু বেশি, তাহলে ছবিটা এই বরাবর হতো। যাই হোক, এখান থেকে আমরা কী করবো, ধরে নিব যে এডি সমান 3x, ঠিক আছে। তাহলে ডিবি কত 1x বা শুধু এক্স, আর এডি আর ডিবিকে যদি জুড়ে দিই তাহলে কত পাবো, সেটা এবি। তাহলে এবি সমান আমরা বলতে পারি এডি প্লাস ডিবি, এর মান কত হলো 3x প্লাস এক্স সমান 4x, এবি 4x হলো। আর কি কি দেওয়া আছে কোয়েশ্চেনে দেওয়া আছে ইএ এটা 3.3, তাহলে এসি কত এসি, আচ্ছা
তাহলে ই এ দেওয়া আছে 3.3 সেমি। এসি কত? আচ্ছা, আমরা জানি যে থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে এটা বলতে পারি যে এডি বাই এবি সমান এই বাই এসি, এটা আমরা বলতে পারি। এটা বাই পুরোটা সমান এটা বাই পুরোটা, ঠিক আছে? তাহলে এডির মানগুলো এবার বসিয়ে দেওয়া যাক। এডির মান 3x আর এবির মান 4x, আর এর মান 3.3 আর এসির মান আমাদের চাওয়া হয়েছে। তাহলে এখান থেকে দেখো এক্স এক্স ক্যান্সেল, তো 3/4, তাহলে এসির সাথে 3-র সাথে এসি গুণ হবে, তাহলে 3 গুণ এসি, আর 4-এর সাথে 3.3 গুণ হবে। এখান থেকে আমরা এসির মান পেতে গেলে 3 সেটা 3 ভাগ হয়ে যাবে। এবার এখানে যদি কাটাকাটি করি কত হবে দেখো, পয়েন্টটা উঠে গেলে নিচে 10, আর এখানে হবে 3, 11, 33, তাহলে কত পেলাম? 4, 11, 44, তাহলে 44/10, 44/10 মানে আমরা কত বলতে পারি? 4.4। তাহলে এসির মান, এসি সমান আমরা বলবো যে 4.4 সেমি, ঠিক আছে? অঙ্কটা হয়ে গেল। নেক্সট বলেছে যে একটা রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি এবং 10 সেমি, রম্বসের পরিসীমা। আচ্ছা, রম্বসের ক্ষেত্রে আমরা শর্ট করে একটা করতে পারি, যে ধরো রম্বস যদি আঁকি এ বি সি ডি, যেখানে ধরো বিডি একটা কর্ণ আর এসি একটা কর্ণ, বড় কর্ণটা এসি, ঠিক আছে? দুটো কর্ণ কি করে? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ড করে বা সমকোণে সমদ্বিখণ্ড করে। তো এখান থেকে আমরা এইটুকু বলতে পারবো যে এই কোণটা 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি হলে এর যে 90 ডিগ্রি বিপরীতে এটা হচ্ছে ওর অতিভুজ, তাহলে এ বি হয়ে গেল অতিভুজ, ঠিক আছে? তাহলে এসি যদি ধরে নাও কোয়েশ্চেনে 24 আর 10 বলেছে, ধরে নিলাম এসি 24, তাহলে এও কত? 24 অর্ধেক 12, আর বিডি 10, তাহলে বিও কত হবে? ওর অর্ধেক 5, ঠিক আছে? 5, 12, তাহলে এ বি কত বের করি? আচ্ছা, এখানে লিখে নেব যে এখানে এ বি সি ডি রম্বসের এসি কর্ণ, এসি সমান 24 সেমি আর বিডি সমান 10 সেমি, ঠিক আছে? অতএব এও সমান ওসি সমান 12 সেমি, আর বিও সমান ওডি সমান হয়ে যাবে 5 সেমি, অর্ধেক, ঠিক আছে? অতএব এ বি কত হয়ে যাবে? এ বি হয়ে যাবে স্কোয়ার রুট আন্ডার বর্গমূলের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার। তাহলে মানটাও যদি বসিয়ে দিই, তাহলে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, হ্যাঁ? তাহলে 12 স্কোয়ারের মান হচ্ছে 144, আর 5 স্কোয়ারের মান 25, তাহলে 144 থেকে 25 যোগ করলে হবে 169, আর 169-এর বর্গমূল কত? 13 হয়, ঠিক আছে? তাহলে এ বির মান 13, ঠিক আছে? আর রম্বসের পরিসীমা কত হবে? রম্বসের পরিসীমা হবে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। এ বিটা কি হয়ে গেল? বাহুর দৈর্ঘ্য। তো রম্বসের পরিসীমা 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ এ বি, এ বির মান বসিয়ে দিই 13, তাহলে হয়ে গেল 4 13 52, তাহলে 52 সেমি উত্তর, ঠিক আছে? এবার নেক্সট কোয়েশ্চেন কি করে করবো? নেক্সটে কি বলেছে যে cos θ সমান 0.6 হলে প্রমাণ করো 5 sin θ মাইনাস 3 tan θ সমান 0, ঠিক আছে? এটা প্রমাণ করবো কি করে? দেখো এখানে cos θ সমান 0.6, 0.6কে আমরা বলতে পারি যে এটা 6/10, আর 6/10কে যদি ভাঙি তো 2 দিয়ে কাটবে, 3 দুগুণা 6, 5 দুগুণা 10, তাহলে 3/5, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা sin θ মান বের করবো। sin θ সমান বর্গমূল 1 মাইনাস cos স্কয়ার θ, বর্গমূল 1 মাইনাস 3/5 তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে 1 মাইনাস 9/25, 1 মাইনাস, আচ্ছা 25 যদি লসাগু লিখতে পারি তাহলে এখানে কত হবে? 25 মাইনাস 9,
আর 25 9 বাদ দিলে হয় 16, এটা হয়ে যাবে 16/25, আর 16/25 বর্গমূল হবে 4/5, 16 বর্গমূল 4 আর 25 বর্গমূল 5, ঠিক আছে। তাহলে সাইন থিটার মান বেরিয়ে গেল। তো এখান থেকে ট্যান থিটার মান বের করো। ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি? সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটার মান 4/5, কস থিটার মান 3/5। তো এখান থেকে ট্যান থিটার মান কত পেলে? 4/3। এবার কোয়েশ্চেনে কি চাওয়া হয়েছে? কোয়েশ্চেনে চাওয়া হয়েছে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা, 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা, এর মান 0 দেখাতে হবে। 5 সাইন থিটা, সাইন থিটার মান বসিয়ে দিই, কোথায় গেল? 4/5 মাইনাস 3 ট্যান থিটা, ট্যান থিটার মান 4/3, ঠিক আছে। 5 5 ক্যান্সেল, তাহলে থাকলো 4, 3 3 ক্যান্সেল, থাকলো 4, আর 4 থেকে 4 বাদ দিলে 0, ক্যান্সেল হয়ে গেল, প্রমাণিত। নেক্সট কোয়েশ্চেনে কি বলে দেওয়া আছে যে ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2 হলে ট্যান পাওয়ার 13 আলফা প্লাস কট পাওয়ার 13 আলফা এর মান কত? ঠিক আছে, দেখা যাক। এটা হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেন। এটা 8। ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2। এখান থেকে আমরা লিখতে পারি যে ট্যান আলফা সমান কট আলফাকে আমরা লিখতে পারি 1/ট্যান আলফা, এটা সমান 2, ঠিক আছে। এখানে যদি ট্যান আলফা লসাগু হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে ট্যান আলফা ইন্টু ট্যান আলফা, ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান ট্যান আলফাটা 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 ট্যান আলফা। তো এখান থেকে আমরা এটাও বলতে পারি যে ট্যান স্কোয়ার আলফা আর 2 ট্যান আলফাটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস 2 ট্যান আলফা হবে, আর প্লাস 1কে আমরা লিখবো 1 স্কোয়ার সমান 0। তো এটা দেখতে কার মতো হয়ে গেল? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আকারে আছে। হ্যাঁ, তো এখানে একটা 1 যদি কাউন্ট করি তাহলে a স্কোয়ার মাইনাস 2 ট্যান আলফা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার ফর্মে আছে। তো এই সূত্র কি? a মাইনাস b তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা বলতে পারি ট্যান আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0। এখান থেকে আর কি বলবো? এখান থেকে আর বলবো যে আমরা ট্যান আলফা মাইনাস 1 সমান 0। এখান থেকে আর কি বলতে পারি? যে ট্যান আলফা সমান 1, ঠিক আছে। ট্যান আলফা 1 হলে কট আলফা কত হবে? কট আলফা সমান হয়ে যায় 1/ট্যান আলফা, আর ট্যান আলফার মান 1 হলে কট আলফার মানও 1 হয়ে যাবে। এবার এখানে আমাকে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে ট্যান পাওয়ার 13 আলফা প্লাস কট পাওয়ার 13 আলফার মান। তাহলে ট্যান পাওয়ার 13 আলফাকে আমরা এইভাবে লিখতে পারি যে ট্যান আলফা তার পাওয়ার 13, আর কট পাওয়ার 13 আলফাকে আমরা লিখতে পারি কট আলফা তার পাওয়ার 13, ঠিক আছে। এবার মান বসিয়ে দিই, ট্যান আলফারও মান 1, কট আলফারও মান 1 এসছে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে 1 পাওয়ার 13 প্লাস এটাও 1 পাওয়ার 13, এর মান আসবে 1 প্লাস 1, আর 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। তাহলে এর উত্তর হয়ে যাবে অ্যান্সার 2। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস আর আয়তন বি হলে s³/v কত? ঠিক আছে, যদি গোলকের ব্যাসার্ধ যদি r হয়, ঠিক আছে, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল s সমান, আর গোলকের আয়তন v সমান কত হবে আমরা লিখব, ঠিক আছে। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², আর আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³, ঠিক আছে। এবার কোয়েশ্চেনে কী চাওয়া হয়েছে যে s³/v² মান কত? এটা তোমাদের বইয়ের করে দেওয়া আছে, বইয়ে আছে অঙ্কটা। তাহলে s³/v² মান কত হবে? মানটা বসিয়ে দিই, s এর জায়গাতে 4πr² তার কিউব, আর v² মানে 4/3πr³ তার পাওয়ারে 2, ঠিক আছে। এবার মানটা বসিয়ে দাও, কিউব মানে 3 বার গুণ, তাহলে 4πr², আর নিচে হবে 4/3πr³ 2 বার, পাওয়ারে 2 আছে 2 বার গুণ, 4/3πr³। দেখো 4 4 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল, 4, আচ্ছা এই 4টা থাকবে, পাই ক্যান্সেল, এখানকার পাই ক্যান্সেল, ঠিক আছে।
দেখো আর এর পাওয়ারে কত আছে 2 2 2 6 আর নিচে আছে 3 আর 3 6, তাহলে সব আর স্কোয়ার ক্যান্সেল। থাকলো কত উপরে একটা 4 আর এই 3গুলো গুণ হয়ে যাবে, আর এখানে উপরে দেখো একটা পাইও বাকি আছে, ঠিক আছে। তাহলে 4 3 3 পাই কত হচ্ছে 3 4 12 3 12 36, এটা উত্তর হয়ে যাবে 36 পাই। নেক্সট কোয়েশ্চেন বলছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও ভূমিতলের ক্ষেত্রফলের রুট 5 গুণ, তাহলে শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধ কত? আচ্ছা দেখা যাক। তাহলে শঙ্কুর ক্ষেত্রে এটা যদি শঙ্কু হয়, শঙ্কুর ক্ষেত্রে ওর একক হচ্ছে এখানে 3টে হবে, একটা আর আছে, এটা এইচ আছে, আর এটা হয়ে যাচ্ছে ওর তির্যক উচ্চতা এল, ঠিক আছে। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর আচ্ছা শঙ্কুর আমরা ধরে নিই যে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান আর, শঙ্কুর উচ্চতা সমান এইচ এবং শঙ্কুর তির্যক উচ্চতা সমান এল। এগুলোকে আমরা একক ধরব, একক, ঠিক আছে। তাহলে এবার পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল, ঠিক আছে। তাহলে আর শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল কত? ভূমিতলটা দেখতে বৃত্তের মতো, ভূমিতলের ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের রুট 5 গুণ, তাহলে প্রশ্ন অনুসারে দেওয়া আছে এরকম, প্রশ্ন অনুসারে বলতে পারি পাই আর এল সমান রুট 5 পাই আর স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে পাই ক্যান্সেল, আর এখানকার একটা আর ক্যান্সেল, তা থাকলো কে এল সমান রুট 5 আর, ঠিক আছে। এখানকে এল বর্গমূল করে দিই, তো এল স্কোয়ার সমান এটা 5 আর স্কোয়ার, ঠিক আছে। আর আমরা জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তো এল স্কোয়ারের জায়গায় লিখবো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা সমান 5 আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে লিখতে পারবো এইচ স্কোয়ার সমান 4 আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আর কী লেখা যাবে, এইচ কোয়েশ্চেনে কী দেওয়া হচ্ছে যে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, ঠিক আছে। এইচ সমান এখানে লিখতে পারবো বর্গমূল 4 আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইচ সমান বর্গমূল 4 আর স্কোয়ার, 4-এর বর্গমূল 2 আর স্কোয়ার আর, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইচ বাই আর সমান 2/1, ঠিক আছে। অতএব এইচ অনুপাত আর সমান 2:1, তাহলে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত হয়ে গেল 2:1, ঠিক আছে। কোয়েশ্চেনে তাই চেয়েছে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:1, ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 12, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামেশন এফআই এক্সআই সমান 132 প্লাস 5কে সামেশন এফআই সমান 20 হলে কে এর মান কত? এটা গড়ের সূত্র থেকে আমরা অঙ্কটা সলভ করে দিতে পারবো। আমরা জানি যে গড় সমান সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই হয়, এখানে জাস্ট মানটা বসে দাও। এরকম অঙ্ক এর আগে একটা ছিল বোধহয় সেটে, আচ্ছা এখানে দেখো 12 নম্বর কোয়েশ্চেন এইরকমই আছে, ঠিক আছে। এটাও সেট নম্বর 2 নম্বর সেটাও একই রকম কোয়েশ্চেন, তো মানটা জাস্ট বসিয়ে দাও। গড়ের মান আছে 8.1 আর সামেশন এফআই এক্সআই এর জায়গায় লেখা আছে 132 প্লাস 5কে, আর সামেশন এফআই এর জায়গায় আছে 20, তাই না? হ্যাঁ, এবার কি করব, 8.1কে আমরা লিখতে পারি 81/10, এখানকার 0 ক্যান্সেল, তাহলে 2 এর সাথে 81 জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে, 81 × 2 থাকলো কত 132 প্লাস 5কে, ঠিক আছে। এটা কত আসবে 162 সমান 132 প্লাস 5কে, তাহলে 162 থেকে 132 মাইনাস হয়ে যাবে, থাকলো 5কে,
তাহলে এখান থেকে 162 থেকে 132 বিয়োগ করলে কত হবে 30 সমান 5k। তাহলে এখান থেকে k সমান আমরা বলতে পারি 30/5, 5 6 30, k সমান 6। তাহলে এটা 4 নম্বর কোয়েশ্চেনের সমাধান পুরো কমপ্লিট হলো। এরপরে বাকি অঙ্কগুলো আমরা সলভ করব।